আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার একটা দৃঢ় বিশ্বাসের কথা আপনাদেরকে বলি, আর খুবই সুদৃঢ় বিশ্বাস। এই বাংলাদেশেই এবং এই ইউনুসের যে কই মাছের প্রাণ দেখা যাচ্ছে, এর জীবন দশাতেই, এর বেঁচে থাকতেই এর যে অপকর্ম, দেশদ্রোহী কর্মকাণ্ড, দেশ বিরোধী কর্মকাণ্ড এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, অন্যায়, অবিচার, সুদের ব্যবসা, অবৈধ সুবিধা নেয়া, এসবের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে। ইউনুস দেশ বিদেশে পালিয়ে থাকতে পারে, বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে পারে, কিন্তু বিচারের মুখোমুখি তাকে হতেই হবে। এটা আমার খুবই দৃঢ় বিশ্বাস। একই সঙ্গে আরো একটা দৃঢ় বিশ্বাস আছে। সে বিশ্বাসটা হলো, ইউনুস যে গোলামি চুক্তি করে গেছে আমেরিকার সাথে, ব্রিটিশ গোলামি ভাঙতে আমাদের 200 বছর লেগেছিল ঠিক, কিন্তু সেই 200 বছর আগের পৃথিবী তো এখন নাই। ফলে এই গোলামি চুক্তি যতই শক্তিশালী ভাবে করে থাকুক, এই বাংলাদেশে খুব দ্রুতই সরকারের বোধোদয় হবে, জনগণের চাপ তৈরি হবে এবং এই গোলামি চুক্তির বাইরে বাংলাদেশ নিজে থেকে আসবে। ইউনূসের রাজত্ব কেউ কল্পনা করেনি, কেউ ভেবেছিল, আমরা অনেক সময় ভেবেছিলাম, যেভাবে এই সরকার ইউনূসের সাথে বোঝাপড়া করেছে, তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, ইউনূসকেও কিনা বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে বসে। কিন্তু আস্তে আস্তে আমি বলেছিলাম না যে ইউনূস এত বেশি পাপ করে গেছে, এই সরকার চাইলেও এই পাপের বোঝা টানতে পারবে না। ইউনূসের পাপের পাপের এত ভার যে সরকারকে বাধ্য হতে হবে ইউনূস এবং এর লোকজনকে বিরুদ্ধে কিছু না কিছু ব্যবস্থা নিতে। ইউনূস ক্ষমতা ছাড়ার আগে তড়িঘড়ি করে নিজেকে নিজে ভিভিআইপি ঘোষণা করেছে। বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সে তার জন্য নিয়েছে মবকে ভয় পেয়ে। আর তো কোনো কারণ নেই। এই বাংলাদেশে কারো খেদে কাম নাই যে জঙ্গি আক্রমণ করে, ইউনূস তো জঙ্গিদের লোক, ফলে তাকে গিয়ে আক্রমণ করবে এরকম কোনো বিষয় ছিল না। সে সোজা সাপটা বাংলাদেশের পাবলিককে ভয় পেয়ে সে এসএফ নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তাটুকু নিয়েছে। এই নিরাপত্তায় তারেক রহমান প্রথম বোধহয় ইউনূসের স্বার্থে, ইউনূসের খায় এসে একটা টান দিল। আপনারা দেখেন চিন্তা করে, জেরাই খান পান্না সিনিয়র আইনজীবী, জ্যেষ্ঠ আইনজীবী, তার মতো মানুষ ক্ষোভের সাথে বলতে হচ্ছে যে ইউনূস মবের শিকার হবে। কতটা ক্ষোভের বই। জেরাই খান পান্না নিশ্চয়ই মব প্যাট্রোনাইজ করে বা মব গুছিয়ে নিয়ে ইউনূসের উপরে জাহির করতো না। এটা তার ভেতরকার জ্বালা সে বলেছে। এবং এসবের মধ্যে এই খবরটা যখন আসে, নিশ্চয়ই খবরটা বাংলাদেশের মানুষকে সুখ দেয়। আমি এখন পর্যন্ত এমন কোনো মানুষ পাইনি, এমন কোনো লোক পাইনি সকাল থেকে খবরটা ছড়ানোর পরে বলেছে যে আহা, তারেক রহমান কাজটা খুব খারাপ করলো, বিএনপি সরকার কাজটা খুব খারাপ করলো, ইউনূসের ভিভিআইপি এক লাফে অর্ধেকে নামায় নিয়ে আসছে, এখন সে হাফ ভিআইপি। এই হাফ ভিআইপির খবরটা হচ্ছে এরকম যে ইউনূসের ভিভিআইপি মর্যাদা 6 মাস কমলো। 10 আগস্ট পর্যন্ত এসেছে নিরাপত্তা। এর আগে এটা ছিল 1 বছরের। সে ক্ষমতা ছাড়ার পরে 1 বছর ভিভিআইপি মর্যাদা পেত, এখন এটাকে কমিয়ে 6 মাস করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ 6 মাস কমানো হয়েছে। সেই হিসেবে আগামী 10 আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা তারা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছরের জায়গায় 6 মাস করা হয়েছে, ফলে তিনি 10 আগস্টের পর আর ভিভিআইপি নিরাপত্তা পাবেন না। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে আর 10 ফেব্রুয়ারি গেজেটটা জারি করা হয়েছিল। তবে সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস ওয়েবসাইটে নেই। সাধারণত সরকারের সব গেজেটেই এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়, পুরনো সব গেজেটও এখানে পাওয়া যায়।
তখনকার প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সাময়িক করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসাবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে এবং দেশে বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করায় ওই দিনে ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর 8 আগস্ট ইউনূস সরকার গঠন হয়েছিল। দর্শক, আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলি যে কতটা খারাপ, নিচু এবং বাজে লোক হলে দেশের মানুষের টাকা দিয়ে, সে দেশে তো বটেই, বিদেশে সে তো অহরহ এক পা বিদেশে পড়ে থাকে, সেখানেও বাংলাদেশকে তারা, সে বাংলাদেশের নিরাপত্তা, জনগণের টাকা, জনগণের একটা উপকারে যে লোক কোনোদিন আসে নাই, সে বাংলাদেশের জনগণের টাকায় পারলে সে আজীবন ভিআইপি মর্যাদা নিত। আমি জানি না এখনো জামাতে ইসলামী, এনসিপি বা ওই কথিত জুলাইয়ের সোনার ছেলেরা তারা এখনো কি তাকে সেই স্বপ্নই দেখাচ্ছে কিনা। কারণ আমরা বলেছি যে ইউনূস তার খেলা শেষ করে নাই। ইউনূস এখনো খেলে যাচ্ছে, ভবিষ্যতে যতদিন বেঁচে আছে ততদিন সে বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবে। এটা তার সোনার ডিম পাড়া হাঁস, এটাকে সে দেশ বিদেশে বিক্রি করবে। সে নিজে নিজে ফুলে ফেঁপে উঠবে, তার এনজিও ফুলে ফেঁপে উঠবে এবং এক পা কবরে গেলে পরেও ইউনূস এই দেশকে নিয়ে, এই দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিবকে নিয়ে ব্যবসা সে থামাবে না বলি সে ক্ষমতা ছাড়ার পরেও এই ধরনের নেক্কারজনক নিকৃষ্টতম আইন করে গিয়েছিল, ব্যবস্থা করে গিয়েছিল, যেন মানুষের ক্ষোভ। দেখেন, এই দেশে কত মির্জাফর তৈরি হতে পারে, কত বড় বড় মির্জাফর তৈরি হতে পারে, এর প্রমাণ এই ইউনূস দেশটার এত বড় সর্বনাশ করে গেছে। এখনো এনসিপির নাহিদ ইসলাম সে আহ্বান জানায় ইউনূস কেন গিয়ে বসে আছে ঘরে, তাকে রাস্তায় নামতে। সেই কি জুলাই সনদ, ওই যে জুলাই সনদ, গণভোট, এগুলো বিএনপি সরকার তাদের ইচ্ছা মতো, নাহিদদের ইচ্ছা মতো, জামাতের ইচ্ছা মতো বাস্তবায়ন করছে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গলা টিপে ধরছে না, বাংলাদেশের 72-এর সংবিধানের গলা টিপে ধরছে না। সেই জন্য ইউনূসকে এখনো রাস্তায় আসার আহ্বান জানায়। কতটুকু এই দেশের প্রতি বিতৃষ্ণা থাকলে আর পরের কাছে বিক্রি হয়ে গেলে এরকম করতে পারে। আমাদের জাতীয় নিরাপত্তা এবং দেশের সম্মান দুটাই হুমকির মুখে। বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে যখন এই কথা, তাহলে এখন আমরা বলতে পারি মাইলস্টোন কলেজে যে হামলা করা হয়েছে, আমি শেখ ফরিদ বলেছিলাম যে এখানে জঙ্গিবাদ জড়িত, আমার পক্ষের লোক গালি দিয়েছে, বলছে একটা দুর্ঘটনা। এখন যদি আমি বলি সেইখানে পাকিস্তানি এই টিটিপি ছিল বা ছিল না, তার গ্যারান্টি কি? বা আগামীতে ঘটবে না, তার গ্যারান্টি কি? এই আমি শেখ ফরিদ, আমাদের অঞ্চলের কথা আছে, পাশের কথা আগে কইলে হয় শয়তান কয় না আল্লাহর ওলি কয়। আমি জানি না মানুষ আমার কি বলে, বলতে পারে যার যার অবস্থান থেকে। এই কথাগুলোই তো আমি বলেছিলাম। আমি বলেছিলাম হিজবুত তাহরির রয়েছে, আমার গালাগালি, আমি নাকি বাংলাদেশ সেনাবাহিনী নামে বদনাম করি, আমি নাকি বাংলাদেশের বদনাম করি, আমি নাকি ট্রেইটর, বাংলাদেশ বিরোধী। এখন কে বলে বিমান বাহিনীতে জঙ্গিবাদ আছে? আমি বলেছি? আমার চাইতে তো এই কথা আরো ভয়ঙ্কর। আমার কথা তো আন্তর্জাতিক ভ্যালু নাই, আছে কি? আমি শেখ ফরিদ বললাম, বা আম জনতা বললো, বা ভুইয়া সাহেব বললো, বা আমাদের এখানে দর্শকরা এসে বললো যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে জঙ্গিবাদ আছে, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে কাউন্ট করা হবে না। হয়তো চিন্তা করবে, কেউ প্রশ্ন রাখবে, যে গবেষণা করবে বা সন্দেহ রাখবে, কিন্তু যখন সরাসরি এই দেশের সরকার বলে, যে সরকার, যে ধন্যবাদ যে জিন্দাবাদ বলেছেন, এই দেশের সরকার বলেছে, রেড অ্যালার্ট জারি করেছে, এটা তো আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য। এটা মিথ্যা হলো, ধরে নেন, এটা মিথ্যা, ধরে নেন এই ঘটনা মিথ্যা,
জি ধন্যবাদ। জিন্দাবি শেখ চতুর্বেদী ভাই লিখেছেন, ধন্যবাদ। আপনি যেটা ধরেন এই ঘটনাই মিথ্যা, কিন্তু সরকার স্টেটমেন্ট দিয়েছে, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গিয়েছে। আমি অন্তত প্রত্যেক মহাদেশের নিউজগুলো দেখেছি, এই বাংলাদেশে নিউজ ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মহাদেশে। যে সমস্ত মহাদেশে এগুলো ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ সম্পর্কে কি জানলো? বাংলাদেশের ছাত্ররা এখন ভিসা পাবে না, ভিজিট ভিসা আমরা পাবো না, বিজনেস ভিসা পাবো না। বাংলাদেশের সামরিক বাহিনী, এমনকি হতে পারে এই বিমান বাহিনীর প্রভাব বাংলাদেশের আর্মিরা যে সামসামি করে ওই মিশনে গিয়ে, মিশনের জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করে ফেললো মিশনের লোভে, মিশনটাও বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে মেসেজ যাবে যে এই দেশে শুধু মাদ্রাসা পড়ুয়া মোল্লা রানা, এই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী জঙ্গিবাদে জড়িত। বাংলাদেশে কি এই মুহূর্তে সংসদে জঙ্গি নেই? ওই হারাম জ্বালা নাকি হানজালা এমপি কে? সে জঙ্গি না? জামাতের এমপি তো প্রত্যেকটা জঙ্গি, এমনকি বিএনপির মধ্যে যারা আছে তারাও জঙ্গি। 2-4 জন জঙ্গি বিএনপির মধ্যেও আছে। আমার ভাবির পোলারা যে 6 জন, তারা জঙ্গি না? রাখারা 45, আমি 36 বছর যাবৎ সরাসরি রাজনীতিতে যুক্ত, কমপক্ষে 30 বছর সরাসরি রাজনীতিতে যুক্ত। আমি তো একটা মেম্বার হইতে পারি নাই এলাকার, একটা কাউন্সিলর হইতে পারি নাই। আমার চাচাও 2বার ইলেকশন করে কাউন্সিলর হয়েছে, 2বার ইলেকশন করে কাউন্সিলর হইতে হয়েছে আমার চাচা। তো আমার ভাবির পোলারা ওই শুক্র 8 দিনে যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, সর্বোচ্চ 36 দিনের রাজনীতিবিদ, তারাই এমপি হয়ে গেল। জঙ্গি না? ওই গিদার ফারুকি নাকি সরোয়ার ফারুকি তিচার ভাতার কে, সে জঙ্গি না? সে কবে রাজনীতি করেছে? সারা জীবন গাঞ্জা খাইছে, গাঞ্জা খাওয়ার পর প্যান্ট নিচ থেকে পরে যাইত, প্রাডো গাড়িতে উঠতো বা অন্যান্য প্রাইভেট কারে উঠতো, প্যান্ট খুলে যাইত। গাঞ্জা খাইছে সারা জীবন, সে গিদর ফারুকি এমপি হয় কিভাবে? উপদেষ্টা হয় কিভাবে? রেজওয়ানা হাসান আলবদরের কন্যা, সচিবালয়ে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যাইতো, সে উপদেষ্টা হইলো কেমনে? সে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে কেমনে হয়? আপনি যেটা বলতেছেন যে জঙ্গি কোথায় আছে কোথায় নাই, আমি তো এটা বুঝতে পারি না। ভুইয়া সাহেব একটা কথা বলেছেন যে এখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায়, তিনি প্রশ্ন করেছেন, মানে তার সামার এইটা। আমি বলতে চাই ভাব ও মূর্তি কোথায় এখন? সারা জীবন বলে এসেছে দেশে জঙ্গিবাদ নাই। এই দেশের পুলিশের ডিএমপির কমিশনার বলে সেগুলো ছিল আওয়ামী লীগের সাজানো নাটক। এটা এখনো কি আওয়ামী লীগ ক্ষমতা? তারেক রহমান কি আওয়ামী লীগ? আমার ভাবির পোলারা কি আওয়ামী লীগ? জামাতে ইসলাম কি আওয়ামী লীগ করা শুরু করেছে? এখন কেন রেড অ্যালার্ট জারি হয়? এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, রেড বলা হয়তো এটা নাটক। এমনকি এখনো কেউ কোন নাটক বলতেছে। আচ্ছা ধরে নিলাম আমরা এটা নাটক, এই নাটকটা কেন করা হচ্ছে, কি কারণে? ওই যে আরেক মৌলবী আছে, আরেক বাটপার জামাতি গুপ্ত মৌলবী আছে, মুফতি ইব্রাহিমোভিচ, তার ভাষায় বলতে হয় জানি কিন্তু বলবো না। বিষয়টাতে এই, আপনি শিরোনামে শেষ অংশ লিখেছেন ভয়ঙ্কর কিছু ঘটছে, প্রশ্নবোধক। ওটা প্রশ্নবোধক না, ওইখানে দাঁড়িয়ে দিতে হবে যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। প্রশ্নবোধক মানে কি? মানে হলো আপনি সন্দেহে আছেন বা আপনি জনগণের কাছে প্রশ্ন করেছেন, ওইখানে দাঁড়িয়ে দিয়ে দেন। এই যে আমাদের আর একজন প্রশ্ন করেছে কি, এই যে যিনি কমেন্টস করেছেন একটু আগে, যে বিদ্যুতের আগে যেটা দেখাইলেন, ওটা যে সংসদের 72টা এমপি আন্ডার মেট্রিক হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেয়া ছাড়া আর কি 72টা এমপি আন্ডার মেট্রিক, আর অনেকগুলো আছে আন্ডার ইন্টারমিডিয়েট। তবে এটা বলেই কিন্তু আপনি শিক্ষিতদের আপনি ছন্দ দিতে পারেন না। আমরা ডক্টর সলিমুল্লাহকে চিনি, আমরা ডক্টর আরো 2-4 জন ডক্টরকে চিনি, আমরা বিরাট বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, গবেষক থট মাজারকে চিনি, আমরা আনু মোহাম্মদকে চিনি, আমরা ইউনুসকে চিনি। গিদর ফারুকি ছাড়া, অর্থাৎ সরোয়ার ফারুকি ছাড়া সবগুলো উচ্চ শিক্ষিত ছিল। আমরা আসিফ সারকে চিনি, তারা শিক্ষিত। শিক্ষিত হইলেই যে তুলসী পাতা, এটা আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করব।
আমি জানি বাংলাদেশের বর্তমান ধর্মপন্থী মাত্র মেট্রিক পাস। আমরা জানি ইন্টারমিডিয়েটের 100-র অধিক সংসদ সদস্য আয় পাস করেছে। আমি এটা নিয়ে আপনাদের মতো কনসার্ন না। শিক্ষিত হইলেই যদি দেশ ভালো হইতো, তাহলে গীতর ফারুকী ছাড়া এই যে আদম ব্যাপারী, ইউনুসের এনজিওগ্রাম সরকার সবগুলো উচ্চ শিক্ষিত ছিল। কোন কচুড়া করেছে? বাংলাদেশে এখন গিদরের গুস্ত খাওয়াইতেছে। ইসলামী বাংলাদেশ, ইসলামী রাষ্ট্রধর্ম বাংলাদেশে এখন শুয়োরের গুস্ত আনাইতেছে। ভাগ্যিস ভারত থেকে শুয়োরের গুস্ত আসে নাই, এতক্ষণ প্রত্যেক মসজিদে খুতবা পাঠ হইতো। কিন্তু আমেরিকান শুয়োর আসতেছে, তো এখন আর মসজিদে কোনো আলোচনা নাই। আবারও সেই এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর বয়ান চলে আসতেছে। বামদের আব্বা, সিংকু বামদের আব্বা কি আব্বা, তিনি বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। এই যে সৌদি আর মানে আমেরিকা থেকে যে গিদর শুয়োরের মাংস আসতেছে, কোন মৌলবীর বয়ান শুনেছেন? নাই। কেন নাই? কারণ সব মৌলবীদের আব্বা হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের আব্বা হচ্ছে আমেরিকা। তাই সব স্পিকটি নট, কেউ কথা বলবে না। মুখে এখন কুলুপ এঁটে রেখেছে। কোন কুলুপ? যে কুলুপ মাদ্রাসার পোলাপান ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেগুলো কুলুপ এঁটে রেখেছে। এখন কেউ কথা বলে না। ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আনার জন্য পাইপলাইন সৃষ্টি হইলে মসজিদের খুতবার শালা খাদেম যে 100 টাকা চাউল ছাড়া বাঁচতে পারে না, 1 মুঠ চাউল ছাড়া সেও রাজনীতিবিদ হয়ে যায়। যে ইমাম সাহেব সদকা ছাড়া, লিল্লা ছাড়া তার বেতন চলে না, সেও মেম্বারে বসে রাজনীতিবিদ হয়ে যায়। এখন আমেরিকা থেকে গিদরের গুস্ত আসতেছে, শুয়োরের গুস্ত আসতেছে। এখন মুখ দেওয়ার বয়ান নাই। মুখ দিয়ে তো দূরের কথা, পশ্চাৎ দেশ থেকে বদবাই বেরোয় না। মানে তাদের সকল সমস্যা হচ্ছে ভারত, তাদের সকল সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ মুজিব, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ হাসিনা, তাদের সকল সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে ৭১, এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে জয় বাংলা স্লোগান। চামড়া নাই পীর আছে না? চামড়া নাই পীর নাকি চর্ম নাই বলে? এই চুদির ভাই কি বলেছে? বলেছে যে বাংলাদেশের বন্দর বা সেন্ট মার্টিন ভারত ছাড়া যাহা কেমন চায় তাকে দেখ, সমস্যা নেই। কেন এই সমস্যা? কারণ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। এই চামড়া নাই পীর, শর্ষিনার পীর, এনায়েতুল্লাহ আব্বাসী গাবগাছি পীর, যত পীর থাকুক আর যত লামাজাবি থাকুক, যত জামাত থাকুক, যত মৌলবী থাকুক, তাদের সকল সমস্যা ভারত কিনে কেন? আর আওয়ামী লীগ কিনে কেন? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আর ভারত মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, তাই তাদের সমস্যা ভারত। তাদের সমস্যা আমেরিকা না। কারণ কি? কেন আমেরিকা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন কি দর কেন? আমেরিকা যদি এসে মদ খাওয়ানো শুরু করে, সমস্যা নাই। ঠিক যেমন চায়না যখন মুসলমানদের পুটকির চামড়া তুলে ফেলে, পিটায়া খাল তুলে ফেলে, দারু খাওয়ায়, শুয়োর খাওয়ায়, মসজিদের মধ্যে গান গাওয়ায়, মসজিদকে পাবলিক টয়লেট বানায়, তখন বাংলাদেশের জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, কোন চুদির ভাই মুসলিম আলা, টুপি আলা, দাঁড়িয়ে আলা সমস্যা হয় না। তাদের কোনো সমস্যা হয় না। তাদের সমস্যা আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইলো, শেখ হাসিনা হচ্ছে মুসলমান। আওয়ামী লীগ এই হেফাজতিদের এই কওমি মাদ্রাসায় সনদ দিলেও তাদের মন ভরে না, এম.এ পাশের সমান। তাদের ভালো লাগে জামাত। কোন জামাত? যে জামাত কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চেয়েছে। কে বলেছে? আমি বলি নাই, এটা বলেছে বিএনপির মন্ত্রী মিলন, এহসানুল হক মিলন বলেছে যে জামাত ইসলাম বাধা দিয়েছিল তাও এই এই কওমি মাদ্রাসার, কিন্তু বিএনপি সেটা পক্ষে ছিল। আওয়ামী লীগ এসে সনদ দিয়েছে, তারপরেও আওয়ামী লীগ খারাপ, তারপরেও শেখ হাসিনা খারাপ। 560টা মসজিদ বানানোর পরেও শেখ হাসিনা দুজকি। আর খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে বেজতি। শেখ হাসিনার ঘরে কোরআন শরীফ জায়নামাজ পাইলেও সে দুজকি। খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে খালেদা জিয়া বেজতি। 30 লক্ষ মানুষ হত্যা, অগণিত নারী ধর্ষণ করার পরেও জামাতে বেজতির টিকিট বিক্রি করে। আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল। কোন জামাত? যে জামাত
ইসলামী আইন বাস্তব, আল্লাহর আইন কায়েম করবে কাকে দিয়ে? হিন্দু খ্রিস্টানকে দিয়ে। ওই জামাত ইসলাম বেচতে টিকিট বিক্রি করে। শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খুব খারাপ। কোন ভারত খারাপ? যেখানে 25 থেকে 30 কোটি মুসলমান বাস করে, যেখানে মুসলমানদের সকল সকল অধিকার সংরক্ষিত, সেখানে সমস্যা। কিন্তু চায়নাকে নিয়ে তারা কথা বলবে না, কারণ চায়না দাদা লাগে, তো মায়ের ভাতার লাগে। চায়না বাংলাদেশের জামাত, হেফাজত, মুসলিম লীগ, নেজাম ইসলাম, সিংহবামদের মায়ের ভাতার। তাই সেখানে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস অফিসিয়ালি ডিক্লেয়ার করা। জি বলেন। চায়না, শুনেন, চায়না তো বাংলাদেশের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী, সুতরাং চায়নার বিরুদ্ধে বলবে কিভাবে? তাদের বলবে? তা ওরা তো চায়নার পক্ষে, চায়না তো ওদের পক্ষে ছিল। জি জি, এটাই আসল কথা। তার মানে ভারতের বিরোধিতা করার কারণ কি? কারণ ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারণ ভারত 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে জায়গা দিয়েছিল। ভারত বাংলাদেশের ভালো চায়, ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চায়, ভারত বাংলাদেশকে উন্নত রাষ্ট্র দেখতে চায়। এই জন্য ভারত তার ভালো লাগে না, কারণ ভারত পাকিস্তান বিরোধী, তাই তার খারাপ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইয়েস, ঠিকই বলেছেন প্রিয় দর্শক। চায়নাতে সালাম দেওয়া নিষিদ্ধ, মোহাম্মদ নাম রাখা নিষিদ্ধ। চায়নাতে মোহাম্মদ নাম রাখলে আপনার জেল হবে। সিংকু বামরা কথা বলে না, মিঙ্কু বামেরাও কথা বলে না, কিন্তু ভারত নিয়ে তাদের বলে নরেন্দ্র মোদী কসাই। কিন্তু মোহাম্মদ নাম কোথায় নিষিদ্ধ? নবী নাম রাখা কোথায় নিষিদ্ধ? চায়নাতে। চায়নাতে, দিল্লিতে গোলাম নবীর নামে থানা আছে দিল্লিতে, আর নবীর নাম চায়নাতে নিলে আপনার জেল হবে। তারপরও চায়না হলো আব্বু, চায়না হলো আম্মু, চায়না হলো দাদু, চায়না দাদি, নানা নানি, মামা মামি। কিন্তু ভারত খারাপ। আওয়ামী লীগ তো আরো খারাপ। আওয়ামী লীগের নামই নেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ হইতেছে হিন্দুদের দল। আওয়ামী লীগ বিপদে পড়ে আছে। একদিকে আওয়ামী লীগকে বলতেছে হিন্দুদের দল, আবার ভারতের হিন্দুরা বাংলাদেশের কিছু কিছু হিন্দু বলে আওয়ামী লীগ হইতেছে মৌলবাদী দল। আওয়ামী লীগ পড়ে গেছে গেরাগুলে, আওয়ামী লীগ পড়ে গেছে গেরাগুলে। এটা হলো সমস্যা। আমাদের দেশে যে রাজনীতি চলতেছে টোটালি একটা বদমাইশি, টোটালি বদমাইশি। বাংলাদেশ, শোনেন, আমি বারবার বলে আসছি, একটা দেশ মোল্লার হাতে পড়লে ওই দেশটা বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, অথবা মিলিটারি হাতে পড়লেও দেশটা ধ্বংস হয়ে যাবে।